একথা তো আমরা সকলেই জানি যে হাইকিং বা ট্রেকিং এর মতো বিষয়গুলি কতটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কারণ এই হাইকিং বা ট্রেকিং করতে গিয়ে নানান সময় হাইকারদের নানান প্রাকৃতিক বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই হাইকিং করতে গিয়েই রাশিয়ার একদল হাইকারদের চিরতরে হারিয়ে যেতে হয়েছিল? কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় হলো এই যে তাদের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল তার রহস্যোদ্ধার আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তাদের মৃতদেহগুলি যখন পাওয়া গিয়েছিল তখন সেই মৃতদেহগুলির মধ্যে কোনোটি জিহ্বা তার মুখ থেকে কেটে নেওয়া হয়েছিল, আবার কারো চোখ গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু তারা কোন ভয়ানক বিপদের মধ্যে দিয়ে গিয়েছিল সেই রহস্যের সমাধান আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। আর এই ঘটনাটি ডায়েটলভ পাসের ঘটনা হিসেবে আজও বিখ্যাত হয়ে আছে। আসুন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটু এই রহস্যের সমাধান করার চেষ্টা করি। 1959 সালের জানুয়ারি মাসে ইউরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের একদল দক্ষ হাইকার উত্তর ইউরাল মাউন্টেনে একটি স্কি এক্সপেডিশনের জন্য ইউপিআই স্পোর্টস ক্লাবের কাছে আবেদন করে। তাদের দলে মোট 9 জন সদস্য ছিল, যাদের সকলের বয়স 20 থেকে 24-এর মধ্যে। সকলের নাম দিলাম না, কারণ রাশিয়ার নামগুলো বড় বিদঘুটে উচ্চারণের। এদের দলনেতা ইগোর ডায়েটলভ 23 বছরের যুবক এবং হাইকিংয়ের দক্ষতা রয়েছে। এছাড়া দলের সকলেই পাহাড়ে চড়ার বিশেষ পারদর্শিতা রয়েছে। এদের মধ্যে একজনের নাম নেওয়া খুবই দরকার, জর্জ ক্রিভনিশ্চেনকো। এই নামটি কেন নিলাম পরে ব্যাখ্যা করব। ক্লাব প্রেসিডেন্ট তাদের অনুমতি দিয়ে দিলেন হাইকিংয়ের জন্য, তবে একেবারে শেষের মুহূর্তে তাদের সাথে 38 বছর বয়স্ক একজন অ্যালেক্সিভিয়েস জোলোতারিয়ভকে নিযুক্ত করে দিলেন। পুরো টিমের মধ্যে এই ভদ্রলোকের বয়স সব থেকে বেশি, বলা যায় অন্য সকলের বয়সের দ্বিগুণ। টিম যাত্রা শুরু করলো। 10 ট্র্যাক লরিতে চেপে তারা তাদের ট্রেকিংয়ের নির্ধারিত স্থানে হাজির হয়ে গেলেন। 27 জানুয়ারি তারা তাদের আসল ট্রেকিং শুরু করে দুর্গম পাহাড়ে। তবে তাদের একজন সদস্য শারীরিক অসুস্থতার কারণে সেখান থেকে ফেরত আসতে বাধ্য হয়। 28 জানুয়ারি তারা আবার যাত্রা শুরু করে। তাদের ডায়েরি আর ক্যামেরা থেকে প্রাপ্ত ছবি থেকে জানা যায় 1 ফেব্রুয়ারিতে তারা হোলাট সিয়াকোলে তাদের ক্যাম্প স্থাপন করেন। স্থানীয় ভাষায় হোলাট সিয়াকোলের অর্থ হলো হেড মাউন্টেন। ছবিতে দেখা যাচ্ছে হোলাট সিয়াকোলের পাদদেশে তারা বরফ খুঁড়ছিল তাদের ক্যাম্প স্থাপনের জন্য। ধারণা করা হয় যে ক্যাম্প স্থাপন এবং তাদের মৃত্যু সেই রাতেই কিংবা ভোরের আগেই হয়েছিল। ঠিক হয়েছিল তারা তাদের যাত্রা শেষ করে 12 ফেব্রুয়ারি ক্লাবকে টেলিগ্রাম করে জানাবে, কিন্তু সেই টেলিগ্রাম আর কোনো দিনই আসেনি। 12 ফেব্রুয়ারি হাইকারদের খবর আসার কথা থাকলেও যখন সেটা এলো না, তখন ক্লাব প্রেসিডেন্ট সেটাকে খুব বেশি গুরুত্ব দিলেন না। এরকম হাইকিংয়ে একটু আধটু দেরি হতে পারে, কিন্তু যখন আরও 1 সপ্তাহ পার হয়ে গেল তখন পরিবার বন্ধুবান্ধবরা খোঁজ নিতে শুরু করলেন। পরিবারের লোকজন সোভিয়েত পার্টি অফিসে আবেদন জানানো টিমকে খুঁজে বের করার জন্য। প্রথমে ভ্যালেন্টিয়ার সার্চ টিম গঠন করে ভ্যালেন্টিয়াররা খোঁজ করতে শুরু করে এবং এক পর্যায়ে এসে মিলিটারি খুঁজে নামে। 26 ফেব্রুয়ারি সার্চ টিম তাদের তাঁবু খুঁজে পায়। তাঁবুটি মোটামুটি অর্ধেক ছিল বরফের নিচে আর অর্ধেক ভাঙাচোরা অবস্থায়। তাঁবুর এক অংশ ছিল ছেঁড়া। প্রথম দর্শনে মনে হতে পারে যে কেউ হয়তো ভেতরে থেকে তাঁবু ছিঁড়ে ভেতরে প্রবেশ করেছে, কিন্তু পরে পরীক্ষা করে জানা যায় যে তাঁবুটা বাইরে থেকে নয়, ভেতর থেকে ছেঁড়া হয়েছে। তাঁবুতে থাকা লোকজন ভেতরে থেকে তাঁবু ছিঁড়ে বেরিয়ে এসেছে। সার্চ পার্টি যখন তাঁবুর ভেতরে প্রবেশ করে তখন তারা কোনো হাইকারদের দেহ খুঁজে পেল না। পুরো তাঁবুতে হাইকারদের জিনিসপত্র যেমন ছিল তেমনই পড়ে রয়েছে। এমনকি খাবার এমনভাবে সাজানো রয়েছে যাতে করে দেখলে মনে হবে যে তারা খাবার খেতে যাচ্ছিল। এমন সময় কোনো কিছু হয়েছে যেটা তাদের বাধ্য হয়েছে তাঁবু থেকে যেভাবে ছিল সেইভাবে বের হয়ে আসতে। কেউ খালি পায়ে, কেউ মোজা পরে কিংবা একটা জুতো পরে হাইকাররা তাঁবু থেকে বের হয়ে গিয়েছিল। তাঁবু থেকে বের হয়ে 9টা ফুটপ্রিন্ট চলে গেছে পাহাড়ের চূড়ার উল্টো দিকে, প্রায় 1500 মিটার নিচের দিকে, যেখানে গাছের ভেতরে 2 জন হাইকারের মৃতদেহ পাওয়া যায়। এদের শরীরে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়। তাদের পরনে কেবলমাত্র আন্ডারওয়্যার ছিল। তাদের পাশেই আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া গেছে এবং গাছের ডাল ভাঙার প্রমাণও পাওয়া গেছে। এর থেকে ধারণা করা হয় যে হাইকারদের ভেতরে কেউ গাছে উঠেছিল এবং গাছ থেকে ডাল ভেঙে আগুন ধরিয়েছিল ঠান্ডা থেকে রক্ষা পেতে। 3 জন হাইকারের মৃতদেহ পাওয়া গেছে জঙ্গল এবং তাঁবুর মাঝের স্থানে। তাদের দেহের অবস্থা থেকে বোঝা যায় যে তারা 3 জন তাঁবুর দিকে ফেরত যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছাতে পারেনি। বাকি 4 জনের দেহ আবিষ্কার করতে আরও 2 মাসের মতো সময় লাগে।
মে মাসে বাকি 4 জনের দেহ পাওয়া যায় জঙ্গলের গাছের সারি থেকে আরও 250 ফুট দূরে এবং 4 মিটার বরফের নিচে। ওটা ছিল একটা জমাটকৃত পাহাড়ি নদী। এবার হচ্ছে আসল রহস্য এসে জমাট বাঁধতে শুরু করলো। 9টা মৃতদেহ পরীক্ষা করে দেখা যায় যে এদের ভেতরে 6 জন মারা গেছে হাইপোথার্মিয়ায়। প্রবল ঠান্ডায় কোনো প্রকার জামাকাপড় ছাড়া বাইরে বের হলে এমনভাবে মারা যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু বাকি 3 জনের বেলাতে দেখা যায় যে এদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে যাদের 2 মাস পরে খুঁজে পাওয়া গেছে তাদের শরীর পরীক্ষা করে দেখা গেছে কারোর মাথায় আঘাতের চিহ্ন, কারো আবার ইন্টারনাল আঘাতের চিহ্ন রয়েছে। প্রবল বেগে যদি কোনো গাড়ির সাথে ধাক্কা লাগে তাহলে যেমন আঘাত পাওয়া যায় ঠিক তেমনই আঘাত ছিল তাদের দেহে। একজনের জিহ্বা ছিল না, অন্যজনের চোখ মিসিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাদের এরকম মৃত্যুর কারণ কি? ইনভেস্টিগেশনে যা যা বের হয়ে আসে তা হলো তাঁবুটি ভিতর থেকে ছুরি দিয়ে কাটা হয়েছিল। আগেই বলেছি তাদের 9 জনের ভেতরে 6 জন মারা গেছে হাইপোথার্মিয়াতে, আর 3 জনের শরীরে সিভিয়ার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কয়েকজনের শরীরে অন্যদের থেকে ভালো পরিমাণে কাপড় চোপড় ছিল। ধারণা করা হয় যে অন্যের মৃত্যুর পরে তারা মৃতদেহ থেকে কাপড় খুলে নিয়েছিল। হাইকারদের কাপড় থেকে রেডিয়েশনের চিহ্নও পাওয়া গেছে। সোভিয়েত সরকার আলাদাভাবে এই ঘটনার পেছনে টিম নিয়োগ করে এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে স্বয়ং কেজিবি এসে হাজির হন। এখানে অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে এই সাধারণ একটা মাউন্টেন ইনভেস্টিগেশনে কেজিবি কি করবে। অফিসিয়ালিভাবে কিছুদিন পরে ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয় এই বলে যে আননোন ফোর্সের কারণে 9 জনের মৃত্যু হয়। পরিবারের লোকজন এই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেননি। তারা বারবার আবেদন জানান প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। 2015 ও 2019 সালে রাশিয়ান সরকার আবারও কেসটি রিওপেন করে এবং ব্যাখ্যা প্রদান করে, তবে এখানেও কেবলমাত্র এটাকে দুর্ঘটনা হিসাবেই চালিয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ ছিল না। অনেকে অনেক থিওরি নিয়ে হাজির হয়। এরকম কয়েকটি থিওরি নিয়ে চলুন আলোচনা করা যাক। প্রথম থিওরি হচ্ছে আশেপাশের মানসি উপজাতির দ্বারা হামলা। হাইকাররা যে মাউন্টেন দিয়ে যাচ্ছিল সেটা মানসি উপজাতির কাছে একটা পবিত্র পাহাড় হিসেবে পরিচিত। হতে পারে এই মানসি বা মানসাই উপজাতির লোকজনই এই গ্রুপটিকে হামলা করেছিল সেদিন। ইনভেস্টিগেশন টিম কোনো পক্ষে কোনো প্রমাণ পায়নি। তারা স্পষ্টভাবে বলে যে তাঁবুর আশেপাশে আর কোনো মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এই মানসি উপজাতির সম্পর্কে বলা হচ্ছে তারা কোনোভাবেই হিংস্র জাতি হিসেবে পরিচিত নয়। আরেকটি থিওরি হচ্ছে ইয়েতি থিওরি। হাইকারদের একদম ইয়েতি আক্রমণ করেছিল। এই থিওরির সাথে সাথেই যোগ হচ্ছে ইউএফও কিংবা এলিয়েনও। অনেকে বলেন যে ইউএফও এসে হাজির হয়েছিল সেদিন। আরেকজন বলেন যে ডেড মাউন্টেনের স্থানটি আসলে সোভিয়েত সরকারের গোপন পরীক্ষার স্থান এবং পারমাণু পরীক্ষার স্থান। এই থিওরির পেছনে তাদের যুক্তি হচ্ছে অভিযান শুরু করার আগের মুহূর্তে 38 বছর বয়স্ক জোলোটারেভের টিমে নিযুক্ত। জোলোকে মানুষ আসলে কেজিবির একজন এজেন্ট হিসেবেই মনে করেন। মূলত তাকে টিমে যোগ করা হয়েছিল যাতে হাইকাররা সরকারের ওই গোপন স্থানগুলিতে না যেতে পারে। গোপন স্থানের খবর কিংবা পরমাণু পরীক্ষার খোঁজ হয়তো হাইকারদের টিম পেয়ে গিয়েছিল, এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। হাইকারদের শরীরের রেডিয়েশনের উপস্থিতি এই থিওরিকে সমর্থন করে, অথবা আইএসআইএসের কোনো দলের সাথে তাদের এনকাউন্টার হয়েছিল। আর ইনভেস্টিগেশনের সময়ে কেজিবির আগমনও এই থিওরির পেছনের একটা কারণ। কিন্তু কারণ যাই হোক না কেন, এই মৃত্যুগুলির পেছনে আসল রহস্য কী ছিল তার সমাধান করা আজ পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।